আগের পর্বে আমরা জেনেছিলাম মৎস্যকন্যাদের সম্পর্কে প্রচলিত ধারণা, গ্রিক পুরাণে তাদের বর্ণনা ও জন্ম বৃত্তান্ত। আজ থাকছে দ্বিতীয় পর্ব, মৎস্যকন্যাদের মৃত্যু। এখন দেখি রূপকথার এই মৎস্যকন্যাদের কিভাবে মৃত্যু হয়েছিল। আর্গোনাটরা, যারা কিনা সোনালী ভেড়ার চামড়া সংগ্রহের অভিযানে অংশগ্রহণ করত, একবার সাইরেনদের দ্বীপ অতিক্রম করতে যাচ্ছিল। তাদের পরিণতির কথা ভেবে দেবী আফ্রোদিতে আরফিউসকে সাইরেনদের দ্বীপ অতিক্রমের সময় তার বীণার মোহময় সুর সৃষ্টি করতে নির্দেশ দেন। আরফিউস ছিল সর্বকালের শ্রেষ্ঠ মানব সুরের স্রষ্টা। দেবতাদের পর মরণশীলদের মধ্যে শ্রেষ্ঠতম সুরের জাদুকর এই আরফিউস। সে এক বিশেষ ধরনের বাঁশি বাজাত, যেটার নাম ছিল লাইর। দেবতা হার্মিসের তৈরি এ বাঁশি পূর্ণতা পেয়েছে আরফিউসের কাছে। আরফিউস ছিল দেবতা অ্যাপোলোর পুত্র। আরফিউসের মা ছিল ক্যালিও। আরফিউসের বাস ছিল পম্পেলিয়ায়। সেখানে সে তার শৈশব মা এবং বোনদের সাথে কাটিয়েছে। দেবতা অ্যাপোলো আরফিউসকে খুব ভালোবাসতেন এবং তিনি প্রথম আরফিউসকে লাইর বাজানো শেখান। জেসন ছিল আর্গনের দলের নেতা। জেসনের দল যখন সাইবেরিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল, তখন আরফিউস তার বাঁশি বাজানো শুরু করেন। তার সুর সাইরেনদের সুরকে ছাপিয়ে গেল। নাবিকরা নিরাপদে দ্বীপ পার হতে পারল, কিন্তু একজন আর্গোনট জাহাজের পাল ওড়ানোর কাজে ব্যস্ত থাকায় তার কানে আরফিউসের সুর প্রবেশে ব্যর্থ হয়। ফলে সে উন্মাদের মতো জাহাজ থেকে লাফিয়ে সাগরে পড়ে যায়। আফ্রোদিতে অবশ্য পরে তাকে উদ্ধারও করেন। ত্রয়যুদ্ধ শেষে স্বদেশ প্রত্যাবর্তনের সময় মহাসমুদ্র দেবতা পোসিডনের ষড়যন্ত্রে দিগ্ভ্রান্ত আর অডিসিয়াসও সাইরেনদের কবলে পড়েন। ফলে তিনি সাইরেনদের দ্বীপ অতিক্রম করার আগে প্রত্যেক নাবিকের কান মোম দিয়ে বন্ধ করে দেন এবং নিজেকে মাস্তুলের সাথে বেঁধে রাখেন। ফলে সাইরেনরা প্রথমবারের মতো ব্যর্থ হয়, আর এই ব্যর্থতার লজ্জায় তারা সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। মৃত্যুর পর সাইরেনরা সমুদ্র শিলায় পরিণত হয়। এভাবেই গ্রিক পুরাণের একটি চমৎকার অধ্যায়ের সমাপ্তি ঘটে। বর্তমানে দেখার দাবি। এ তো গেল রূপকথা। এখন দেখি নিকট অতীতে কে কে এই মৎস্যকন্যাদের দেখেছিলেন বলে দাবি করেছেন। কলম্বাস। হ্যাঁ, ক্রিস্টোফার কলম্বাস তার লগবুকে লিখেছেন, তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নাকি এক অর্ধমানবী অর্ধ মাছকে সমুদ্রবেলায় বসে থাকতে দেখেছেন। 1947 সালে 80 বছর বয়স্ক একজন জেলে নাকি উপকূল থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন, যে নাকি গলদা চিংড়ির তাড়া দিয়ে চুল আঁচড়াচ্ছিল। কিন্তু যখন ওই মৎস্যকন্যা বুঝতে পারলো কেউ তাকে দেখছে, অমনি টুপ করে পানির মধ্যে তলিয়ে যায়। 1857 সালের 4 জুন ব্রিটিশ শিপিং গ্যাজেটে লেখা আছে, এক স্কটিশ নাবিক নাকি সাগরের মধ্যে ঢেউয়ের উপর এক কিশোরীকে বসে থাকতে দেখেছে। 1833 আইল অফ ইয়েল 6 জন জেলে নাকি এক মেয়েকে তাদের জালে আটকায়। 3 ফুট লম্বা ওই মেয়ে নাকি জেলেদের নৌকায় ওঠার পর 3 ঘন্টা ছিল। সে নাকি জেলেদের সাথে কোনো প্রতিরোধে যায়নি, শুধু আস্তে আস্তে ফোপাচ্ছিল। ওই মেয়ের মাছের মতো কোনো লেজ ছিল না, কিন্তু তার দেহে সামান্য আঁশ ছিল। জেলেরা মারাত্মক ভয় পেয়ে যায়। নৌকা আর সাগরের মধ্যে তারা আর প্রতিবন্ধকতা তৈরি করে না, ইশারায় মেয়েটিকে চলে যেতে বলে। কৃতজ্ঞতার দৃষ্টি হেনে মেয়েটি নিখুঁত এক ডাইভ দিয়ে সাগরে চলে যায়। সাগরে নেমে কিছুক্ষণ পর আবার উঠে ঢেউয়ের উপর ভেসে ভেসে তাদের কৃতজ্ঞতা জানায় এবং একসময় সাগরে হারিয়ে যায়। এই গল্প এডিনবার্গ ইউনিভার্সিটির ন্যাচারাল হিস্ট্রির প্রফেসর ম্যাকলিহানকে শোনান এডমন্ডস নামে এক জাহাজের ক্যাপ্টেন। 1811 অক্টোবর 29 ক্যাম্পবেল টাউন। সাগরকুলে ছোট্ট এক স্কটিশ গ্রাম জন মেসইক ছুটতে ছুটতে শেরিফকে এসে বলেন, এইমাত্র সে সমুদ্র তটে এক মৎস্যকন্যা বসে থাকতে দেখেছে। শেরিফ তাকে নিয়ে যায় রেভারেন্ড জর্জ রবার্টসন, রেভারেন্ড নরম্যান ব্ল্যাকক্লথ এবং রেভারেন্ড জেমস ম্যাক্সওয়েলের কাছে। জন মেসিক হলফ করে বলেন রেভারেন্ডের কাছে যা সে শেরিফদের কাছে বলেছেন। বিজ্ঞ রেভারেন্ড মন্ডলী স্বীকার করে নেয় জন মেসিক সত্যি বলছেন। 2006 সালে সুনামির পর মালয়েশিয়ার সাবা উপকূলে একটি মৃত মৎস্যকন্যা ধরা পড়ে। পরে জানা যায় জুয়ান ক্যাবান নামে এক ফটোগ্রাফার ক্যামেরার কারসাজিতে এটা করে। হান্না নামে এক অভিনেত্রী সমুদ্র উপকূলে মৎস্যকন্যা সেজে সারা দুনিয়ার লাখো পুরুষের হৃদয় হরণ করছেন। মৎস্যকন্যাদের নিয়ে এই রহস্যময় কথোপকথন আজ এই পর্যন্তই। পরবর্তীতে পৃথিবীর নতুন কোনো রহস্যময়তাকে ইঙ্গিত করে নতুন নতুন সব তথ্য নিয়ে হাজির হব আপনাদের কাছে।